জ্বালানি তেল ও এলপি গ্যাসের পর এবার বিদ্যুতের দামও বাড়ানোর প্রস্তাব উঠেছে। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিট প্রতি ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ৳১.৮০ পর্যন্ত দাম বাড়ানোর সুপারিশ করেছে বিদ্যুৎ বিভাগ। মন্ত্রিসভার অনুমোদন মিললে প্রস্তাবটি পাঠানো হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের এ খাতে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ৫৬,৫০০ কোটি টাকা। এই ঘাটতি কমাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি ৩টি প্রকল্প প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধি এবং ভর্তুকি কমানোর উদ্যোগ। এতে ৫,০০০ থেকে ১২,৫০০ কোটি টাকা পর্যন্ত ভর্তুকি কমানোর পরিকল্পনা রয়েছে। এদিকে বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তাদের আশঙ্কা, বিদ্যুৎ বিল বাড়লে বাড়ি ভাড়া সহ সার্বিক জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবার দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ইতিমধ্যে কার্যকর হয়েছে। এদিকে বাজারের জ্বালানি তেলের সরবরাহ কমায় ফিলিং স্টেশনে ভিড় বেড়েছে। জনজীবন ও পণ্য পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে কৃষিকাজে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং শিল্প কারখানার উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। কখন তেলের গাড়ি আসবে আর কখন পাবো? যারা আমরা রাইড শেয়ারিং করি তাদের কঠিন সমস্যা। সারাদিন তেল নেওয়ার পরে রাইড শেয়ারিং করা কোনো মতেই সম্ভব না। অনেক ভোগান্তি ভাই। তেলের দাম বাড়ার পরে মনে করছিলাম যে একটু লাইন একটু কমবে, এখন দিয়ে আরও বাড়ছে। আগে যেই তেলের দাম ছিল এখন মনে করেন আরও বেড়ে গেছে, এখন বলে ১৪০ টাকা। তাহলে এখন কিসের জন্য যে ঘাটতি হইতেছে, কিসের জন্য যে এত? আমি এর আগে 2 দিন লাইনে থাইকাও আমি 10 ঘন্টা আরামবাগ ছিলাম, তেল পাই না। আপনার আরও অনেক কিছু তো পণ্যত দাম বাড়াইতেছে আস্তে আস্তে। তো এইগুলোতে আমরা অনেক ভোগান্তিতে আছি। কি বলবো এখন, অল্প টাকার কিছু বেতনে এইভাবে তো চলা মুশকিল। হজ যাত্রার তৃতীয় দিনে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের উপস্থিতি বেড়েছে। ফ্লাইটের নির্দিষ্ট সময়ের আগে ভাগেই হজ ক্যাম্পে পৌঁছাচ্ছেন হজ যাত্রীরা। এদিকে আজ আরও ৫,৩৪৫ জন হাজি ১৩টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। এবছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮,৫০০ হাজি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। তাদের পরিবহনের জন্য প্রায় ২ শতাধিক এর অধিক হজ ফ্লাইট পরিচালনা করা হবে। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোচ্চ সেবা দিতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া হজ মৌসুমকে ঘিরে নতুন উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ যাত্রী পরিবহনের পাশাপাশি এবার ফাঁকা থাকা ফ্লাইটগুলোতে সাধারণ যাত্রী বহনের পরিকল্পনা করেছে সংস্থাটি। এতে মাত্র ২০,৫০০ টাকায় একমুখী ঢাকা জেদ্দা মদিনা রুটে ভ্রমণের সুযোগ পাচ্ছেন যাত্রীরা। খুবই ভালো, আশানুরূপ ব্যবস্থাপনা। হজ যেহেতু কষ্টের বিষয়, আল্লাহ তাআলা যেন আমাদের হজ সহজ করে দেন এবং কবুল করেন। সবার সুস্থতা কামনা করি, সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখো এবং সবাই যেন হবে ওমরা যেতে পারে, এই দোয়া। ব্যবস্থাপনা খুব ভালো, কোনো সমস্যা হয় না, আরামে। আল্লাহ এদের পরিবার সবাইকে যেন জান্নাত নসিব করেন, এটুকুই। দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আজ থেকে সারা দেশে একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট টিকা কেন্দ্র ছাড়াও অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেন প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও সহজে টিকা পেতে পারে। এছাড়া স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করা হচ্ছে এবং টিকাদানে উৎসাহিত করা হচ্ছে। এদিকে গেল ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি ১,৩৬২ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ২২,০০০ ছাড়িয়েছে। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই বছরের সারা দেশে পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১৮,৫১,৪২৩ শিক্ষার্থী। নির্ধারিত সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে এবং ৭ জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।
এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাড়তি নজরদারি ও কঠোর নীতিমালার মধ্য দিয়ে। স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে সারা দেশের ৩,২০৯টি পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এদিকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমাতে পরীক্ষার্থীদের সকাল 8:30 থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের ব্যবস্থা নিতে বলা হয়েছে। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, আর যেন কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। এর আগে সকাল 10টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন। সিটি কর্পোরেশন ছাড়াও তিনি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ই-বেল বন্ড কার্যক্রমের সূচনা করেছেন। এছাড়া আলতাফুন নেসা খেলার মাঠে আয়োজিত বিএনপির জনসমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না, এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। আপনারা এখানে অনেকে ছোট ছিলেন, দেখেন নাই, আজ বড় হয়েছেন, কিন্তু মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন 1 থেকে 6 পর্যন্ত আমরা কিভাবে মোটামুটিভাবে শহরে বহু কাজ করেছিলাম। মাধবদীর বালুশাহের প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে 10 টাকার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি জোরপূর্বক শিশুকে ধর্ষণ করে বলে জানায় স্থানীয়রা। ধর্ষক আবুল কালাম মাধবদীর বালুশাহের গ্রামের মৃত হালিম মাস্টারের ছেলে। শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত কালামকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আবুল কালামের বাড়িঘর ভাঙচুর করে। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠন স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা 2026। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বাংলাদেশ উপলক্ষে আয়োজিত এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট 52টি স্টল স্থাপন করা হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর ANM বজলুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য উদ্ভাবনী চিন্তা ও গবেষণার প্রসার অপরিহার্য। রংপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রথম দিনে থেকেই শহর জুড়ে দেখা দিয়েছে নানা অনিয়ম ও চরম ভোগান্তির চিত্র। সকাল থেকেই অধিকাংশ পেট্রোল পাম্পে দীর্ঘ যানবাহনের সারি, হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটতে দেখা যায়। সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পে তেল নিতে চালকরা ভিড় করেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই প্রয়োজনীয় পরিমাণ তেল পাননি বলে অভিযোগ করেছেন। কোথাও মোটরসাইকেলের দীর্ঘ সারি, আবার কোথাও জার্কিন ও বোতলে করে তেল নেওয়ার প্রবণতা দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মাদারীপুরের ডাসারে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। অভিযানে দেখা যায় সর্দার ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে 37,000 লিটার ভোজ্য তেল মজুত করে রেখেছে। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বাচ্চু সর্দারকে 40,000 টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে মাদারীপুর র্যাব 8-এর একটি দলও উপস্থিত ছিল। কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্চা এলাকায় বিজিবির যৌথ চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্চা চেকপোস্টে টহল জোরদার করে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এই সময় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রফিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি চালানো হয়। এতে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় 11,210 পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 33,63,000 টাকা। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন।
এই ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আজ ভোর 5:30টার দিকে টাঙ্গাইলে ময়মনসিংহ সড়কের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে ভুয়াপুর থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ট্রাক চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।